আমি যখন মামাবাড়িতে বেড়াইতে আইছিলাম তো তখন হঠাৎ করে জানতে চাইছিলাম যে এই রাজবাড়িতে এমন কি কি আছে যাতে দেখাইতে পারি আপনাদের। তো মামা আমার ছোট্টর উপরে বলছিল যে আমাদের এখানে একটা লোকশেড এরিয়া আছে, বললো যে ওইখানে একটা কি ছোট একটা কুয়া আছে, তো কুয়ার মধ্যে ওই লাশগুলারে ফালায়া আটকায় দেওয়া হয়েছে, মানে পাকিস্তানি সেনাবাহিনীর লাশগুলারে অস্ত্র সহকারে 5-7 বছর আগে। তো আমাদের একটা বাড়ির যে একটা পরিস্থিতি ছিল, যেমন বড় একটা উঠান ছিল কাজ করার জন্য, বড় একটা পণ ছিল মানে এগুলো পোড়ানোর জন্য। এইগুলো দেখার পর আমার মনে হলো পার্সোনালি যে এগুলো আপনাদের একটু দেখাই আর আমার পুরনো কথাটা একটু বলি। পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে অনেকেই, তো খুব ভালো লাগতেছে আমার কাছে যে এইগুলো আবার এখানে এসে আমি দেখতে পারতেছি। গাইস, আমি এখন বর্তমানে যেখানে আছি মানে রাজবাড়ির লোকোশেডের পাশে প্রচন্ড বড় রকমের রেল স্টেশন ওয়ার্কশপ। প্রায় 15-20 বছর ধরে বন্ধ ছিল, তো হঠাৎ করে আবার নতুন করে চালু করব সরকার থেকে। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি এখন আপনারা দেখছেন ইসমাইলি আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এতদিন কিছু প্রবলেমের কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও উপস্থাপন করতে পারি নাই। গাইস, কিছু মনে করবেন না, কিন্তু এখন থেকে কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। লং ভিডিও না পারলেও মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো আমি আপনাদের বইলা দিই। তো গাইস, আজকে আমি যাইতেছি হইলো ফরিদপুর রাজবাড়ি, মানে আমার মামা বাড়ি। সেই মামাতো বোনের বিয়েতে গেছিলাম, প্রায় 1 বছর হতে চললো। তারপরে অনেকদিন হয়ে গেল যে রাজবাড়ি যাই না। তো এখন কয়দিন ধরে ভাবতেছি যাবো যাবো, কিন্তু যাওয়া হইতাছে না, মানে সময় পাইতাছি না। কিন্তু এখন কিছুদিন ধরে একটু ফ্রি আছি, তো ভাবতাছি যে এখন একটু রাজবাড়ি ঘুরে আসি। গাইস, একটা কথা আমি বইলা দেই, তো আমি রাজবাড়ি যাইতেছিল 5 থেকে 6 দিনের জন্য। এই 5 থেকে 6 দিন আলাদা আলাদা কোনো ব্লগ ভিডিও হবে না, মানে এই টোটাল একটা ভিডিওই হবে, লং ভিডিও। ওইখানে গিয়ে কি করি, কিভাবে চলি, কি করব, কোথাও ঘুরতে যাই কিনা, তা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনাদের যে ভিডিওটা ভালো লাগে, তো সেরকম ভাবে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করতেছি। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা, 8টা 10-15 হচ্ছিল আমার বাস। তো যাই হোক, এখন আমার রেডি হতে হবে। তো আমি স্নান টান করে তো চলে আইছি, তো এখন রেডি হবো, রেডি হয়ে এখন সোজা শরীয়তপুর বাস স্ট্যান্ডে যাবো। তো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি এখন বর্তমানে শরীয়তপুর বাস কাউন্টারে আছি, শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড। তো আমার এলো টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের দাম হচ্ছিল 250, শরীয়তপুর থেকে ফরিদপুর পর্যন্ত। তো আমি এখন বাসের অপেক্ষায় আছি, তো বাস আসলে তারপরে এখান থেকে রওনা দিব। চলো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি চলে আইছে। তো এখন গাড়ির উদ্দেশ্যে যাইতেছি ফরিদপুর। এটা কি ওয়ান? তো গাইস, গাড়িতে উঠে বসলাম। তো এখন গাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই, মানে ফরিদপুর যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আপনারা একটু রোডের সিনেমেটিক ভিডিও দেখেন। তো গাইস, আমি রাজবাড়ি চলে আইছি। তো গাইস, সবার প্রথমে একটু ক্ষমা চাই নেই, কারণ কি আমি রাস্তার ভিডিও বেশিক্ষণ করতে পারলাম না, কারণ আমরা যখন বাংলাতে ছিলাম তো বাংলার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এই রাজবাড়ি পর্যন্ত এখনো বৃষ্টি। গাইস, রাস্তাঘাটের কি অবস্থা একবার দেখেন। এই বৃষ্টি বাদলের ভিতরে কি ভিডিও করতে মন চায়। তো যাই হোক গাইস, রাজবাড়ি যখন চলে আইছি তো আপনাদের সাথে দেখা হবে, ভিডিওতে কথা হবে। নানান জায়গায় ঘুরতে গেলে তাও আপনাদের দেখানো হবে। অনেক দিন আছি, প্রায় 27 দিনের মতো আছি, তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো গাইস, এখন হচ্ছে বাসায় চলে যাব, কারণ আমার একটু রেস্ট নিতে হবে। আপনাদের সাথে অন্য সময় দেখা হইতাছে। বাই। তো গাইস, এখন বাজে বিকেল 5টা। তো রাজবাড়িতে হলো আমার দ্বিতীয় দিন আজকে। তো এখন হলো বাইরে বেরোলাম, কারণ বৃষ্টি হয়েছিল, দিনের বেলা বৃষ্টি হয়েছিল। তো এখন একটু বৃষ্টিটা থামছে, মানে একটু আকাশটা ক্লিয়ার হয়েছে। কালকে পর্যন্ত বৃষ্টি হয়ে গেছিল, তো কালকে তো ভিডিও করতে পারি না, এখন ভিডিও চালু করলাম। তো এখন হচ্ছে মানে দুয়ারের সামনে একটা পেয়ারা ফল গাছ আছে, মন চাইতেছে এখন একটু পেয়ারা খাওয়ার। তো যাই হোক, এখন হলো পেয়ারা পারবো। এ হচ্ছে পেয়ারা গাছ, তো 12 মাসেই পেয়ারা হয়। দেখেন কি সুন্দর পেয়ারা গুলো আমার দিকে চায় রয়েছে, এই যে। তো যাই হোক, এখন একটু পেয়ারা পারি। এই যে এটা এটা এই যে বড়টা, এই যে নিচে। হ্যাঁ, এই যে পেয়ারাটা পার বড়। সাবাস, টান দে টান দে, হ্যাঁ দে। এই তো পড়ছে, বাহ।
তো গাইস অবশেষে পার হয়ে গেল। এখন একটু আলাদা অনেকক্ষণ কষ্ট করার পরে এই একটা পেয়ারা পারলাম। তো দেখা যাক পেয়ারাটা কি মিষ্টি নাকি, কামু দিয়ে দেখি। আরে হায় হায়, লাল লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। পোকা, এই যে পোকা, এই যে সাদা কালার। গাইস প্রথমে একটা পারলাম, তাও দি পোকা। থু, পার পার আরেকটা পার। ডালটাই তো ইয়ে ফেলাইলে। গাছ থেকে পাততেছিলাম একটা পেয়ারা, কিন্তু পাইরে ফেলছি ওখানে 5-7টা পেয়ারা। এই যে পুরো একটা ছড়া পড়ে গেছে, এই যে এখানে 2টা আর এখানে 3টা, ওর 6-7টা পেয়ারা পারছি। তো প্রথম পেয়ারাটা খাইতে গিয়ে পুরো পোকা পড়ছে। তো দেখা যাক দ্বিতীয় পেয়ারাটা, মানে এটা বড় পেয়ারা, একটু নরম আছে, তো দেখা যাক কামড় দিয়ে পোকা আছে কিনা। মানে ভালোই, রক্ত ভালো পড়ছে, পেয়ারাটা ভালো পড়ছে, কোনো পোকা নেই। এখন এই পাশে যদি পোকা হয় তাহলে করার কিছু নাই না গাইস। পেয়ারাটা খুব মিষ্টি, খায়া শান্তি পেয়ে গেলাম। এখন খাওয়ানোর ভিডিও আর আপনাদের দেখার লাগবো না গাইস। একটু আগে পেয়ারা পাড়তে গিয়া তো একটা বাদামি পাইরা ফেলছি, আপনারা তো দেখলেনই। তো যাই হোক, বাদামিটা বলে একটু মিষ্টি, মানে মামি খায়া বলছিল। ও এখন একটু বাদামি মাখাটা মাখতেছে মশলা টসলা দিয়ে, একটু খায়া দেখি যে কেমন হয়। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা বাদামিরে কি কি বলেন সেটা একটু নিচে কমেন্ট করে দেন। পেয়ারারও তো আমরা পেয়ারাই বলি স্বাভাবিক। আমরা কই জাম্বুরা, এখানে কয় কি বাদামি, আর আরেকটা কি সোলম, এটা কোন জায়গায় কয়? এক এক জায়গায় এক এক রকম কয়। তো আপনারা কিভাবে বলেন সেটা একটু কমেন্ট করেন। তো যাই হোক, এখানে হচ্ছে যে বাদামি মাখাটা করা হইলো, মানে মশলা দিয়া মরিচ টরিচ দিয়ে। এখন একটু খাইয়া দেখি যে কেমন হয়েছে। তো যাই হোক, এখন এটা একটু খাইয়া দেখি। আসলে তিতা তুই কিছু আমার অডিয়েন্স আমি মিথ্যা কথা কমু, ভালো কো ভালো কো গাইছ, আমি আর খাওয়া গাইছ তিতা। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা সবাই? গাইজ আজকে রাজবাড়িতে আমার 3য় দিন। তো প্রথম দিন কিছু করতে পারি না, কারণ প্রথম দিন আসছি। 2য় দিন সারাদিন ঘরে ভিতরে বসেছিলাম, বৃষ্টির কারণে কোনো ভিডিও করতে পারি নাই। তো আজকে 3য় দিন আসছে, ভিডিও চালু করলাম। তো আজকে হলো আমরা এক জায়গায় যাইতেছি ঘুরতে। কয়েকদিনের জন্য আমি মামাবাড়ি আসছি বেড়াইতে। তো আবার আজকে যাইতেছি আবার আরেক মামাবাড়ি। আসলে এটা হচ্ছে আমার মামির বাপের বাড়ি, তার মানে আমার মামা বাড়ি। তো আজকে একদিনের জন্য যাওয়া হইতেছে। এখন বাজে সকাল 10টা। তো সবাই রেডি হইতে গেছে, আমি রেডি হয়ে বের হয়ে গেছি। তো রেডি হয়ে বের হইলে সবাই একসাথে রওনা দেবো ফ্যামিলি নিয়ে। তো গাইস দেখেন, বাড়ির সামনে ধর ট্রেন যাইতেছে। 24 ঘন্টার মধ্যে এখান দিয়ে প্রায় 10-12 বার ট্রেন যায়। এটা হচ্ছিল বাড়ি, আর এই বাড়ির পাশে হলো ট্রেন লাইন। তো গাইস সবসময় ভালোই লাগে ট্রেন দেখতে, কারণ এত বড় একটা গাড়ি আমাদের সামনে দিয়ে যায়, কিন্তু আফসোস উঠতে পারি না। তো আমরা সবাই যাইতেছি ফ্যামিলি নিয়ে, হচ্ছিল মামা বাড়ি। আমার মামা বাড়ি পাশাপাশি ওদের মামা বাড়ি। এখন যাইতে যাইতে আপনাদের সাথে দেখা হইতেছে। সো গাইস, অটো থেকে নামিয়া গেলাম, তো চলে আসলাম হলো রেল স্টেশন। তো আমরা এখান থেকে হলো ট্রেন নিয়ে হলো রওনা দেবো। সবচেয়ে বড় কথা হলো গাইস, এই প্রথম হইলো আমি ট্রেনে উঠতেছি। তো যাই হোক, কেমন লাগবে তো আমি জানি না। আর হচ্ছে বড় কথা হইলো কি, কারা কারা এই পর্যন্ত প্রথম ট্রেনে উঠছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেন। তো দেখা যাক আমার অনুভূতির সাথে আপনার অনুভূতিটা মিলে নাকি। এইখানে হচ্ছে এই যে ইঞ্জিন গুলো দাঁড়া রয়েছে, 2টা ইঞ্জিন আছে এইখানে। আর এটা হচ্ছে রাজবাড়ির রেল স্টেশন, এখানে এটা ফালায় রাখছে। তো নতুন সাইনবোর্ড হলো ওইখানে, এই যে লেখা আছে রাজবাড়ি। অনেক ফাও ফাও যায় হচ্ছিল রেল স্টেশনে ঘুরাইছি বড় ভাইদের সাথে, কিন্তু ট্রেনে ওঠা হয় নাই, কারণ দরকার পড়ে না, এদিকে ট্রেনে যাই নাই। এখন দরকার পড়ছে, তো এখন যাইতে হইতাছে। মানে দূরে কোথাও ঘুরতে গেলে হলো ট্রেন জার্নিতে বলে মজা আছে। তো এইখান থেকে সামনে মাত্র 2 ঘন্টার রাস্তা। এই 2 ঘন্টার জার্নিতে কেমন লাগে। স্টেশনটা পুরো খালি, আর এখানে হচ্ছে যে ট্রেনটা দাঁড়া রয়েছে। সম্ভবত আমরা এই ট্রেনেই যাব। এখন মামা আর বোনেরা কোন ট্রেনে উঠছে সেটাই তো এখনো জানি না। তো যাই হোক, প্রথমবার ট্রেনে উঠতেছি, দেখা যাক। এই ট্রেনে পাড়া দিলাম, আর এখন ট্রেনে উঠতে বসা বাকি আছে। তো যাই হোক, এখন এখানে বসা পড়লাম। কেমন লাগছে? তোর অভিজ্ঞতা আছে, আমার কিন্তু অভিজ্ঞতা নেই, বুঝছো? গাইস প্রচন্ড গরম লাগতেছে, তো উপরে ফ্যান। তো দেখা যাক, ফ্যানটা ছাড়ি। সব ফ্যান চলতে আছে, কিন্তু আমাদের এখানে ফ্যান বন্ধ। গরিব ট্রেন, লোকাল ট্রেন হইলে যা অবস্থা হয় আর কি। হ্যাঁ, লোকাল বাস যেরকম গরম, ট্রেনও এরকমই গরম লাগছে, গামায় পুরা অবস্থা খারাপ। আপনাদের একটা জিনিস দেখাই। তো এইখানে লেখা আছে, গাড়ির অভ্যন্তরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখতে বজায় করুন। আর সবচেয়ে বড় কথা কি, এই দেখেন ময়লা, এই যে ময়লা, ময়লার শেষ নাই। মানে লোকাল ট্রেন হইলে যা হয় আর কি। সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবচেয়ে ভালো থাকে কি।
চলো গাইস, আমাদের ট্রেন ছাইরা দিছে, তো আমাদের জার্নি এখানেই শুরু হইলো, 2 ঘন্টার জার্নি। তা আমার ভালোই লাগতেছে এখন বর্তমানে, এই আমাদের স্টেশন পার হয়ে গেল। তো যাই হোক গাইস, ট্রেন ছাইরা দিছে, তো আমরা এখন গাড়িতে বসে থাকি, মানে এনজয় করতে থাকি বসে বসে, কিছু করার নাই। তো আপনারা এখন একটু সিনেমেটিক ভিডিও দেখেন। তো গাইস, পিস হইলো আমাদের ট্রেন। তো এখন হলো ট্রেনেতে নাইমে গেলাম। তো এখন বর্তমানে ছিল কালোখালী, তো আমরা যাবো হচ্ছিল কোথায়, তো আমরা যাবো হলো মধুখালী। তো এইখানে হচ্ছিল আমাদের এখন ট্রেনের বগিগুলো হলো চেঞ্জ করা হবে। এখানে হলো 15 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে, তো সেই কারণে আমি হলো নিচে নেমে আপনাদের সাথে কথা বলতেছি। তো যাই হোক, এখন হইলো ভাই প্রথমবার ট্রেনে উঠছি, তো আমার কাছে প্রচন্ড ভালো লাগতেছে। কিন্তু গাইস একটা কথা বলে দিই, আমি যে বাস জার্নি করে আইছি, বাস জার্নি থেকে হাজার গুণের ট্রেন জার্নিটা আমার এখন বর্তমানে ভালো লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিয়েন। এখন সবচেয়ে বড় কথা হইলো গাইস, আমি প্রথম হচ্ছিল ট্রেন জার্নি করতেছি, কিন্তু কেউ বুঝতে দেওয়া যাবো না, মানে এটা একটা ফানি কথাই হয়ে গেল। কারো বুঝতে দেওয়া যাবো না যে আমি প্রথমবার জার্নি করতেছি। তো ট্রেন ওইটা এমন ভাবলই তো হইব যাতে ট্রেন আমি আরো অনেকবার উঠছি। এই যে এখন যে বগিটা দেখতে পাচ্ছেন, তো এই বগিটার সাথে এই ট্রেনটা হচ্ছে যোগ করা হবে। তো লোকাল গাড়ি হই, আর ভিআইপি গাড়ি হই। তো এখন বর্তমানে লোকালের ভিতরে আছি, কিন্তু লোকালটাই আমার কাছে এখন বর্তমানে ভালো লাগতেছে। এই চানাচুর বাজা 100, দেখালন 100, বাইচালন 100, কে খাইবেন বলেন? 100 বিক্রি করতেছিস না? নে এনে তো আছে নে, একবার কদিন বাইচালন 100, দেখালন 100, একবার ক। বিজনেসটা ভালো চলে, চলেনি? সামনে তো। A few moments later. চলো গাইস, মধুখালীতে চলে আইছি। তো অনেকক্ষণ হয়েছে, তো আইসা বাসায় আইসা ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, একটু রেস্ট নিছি। আমার নজরে একটা জিনিস পড়ছে, তো আমার এই জিনিসটা দেখে আমার পুরনো জিনিস খুব মনে পড়ে গেছে, আমার আগের দিনের কথা। তো আমি আপনাদের একটু দেখাই। দেখেন গাইস, এখানে কত সুন্দর সুন্দর মৃৎশিল্পের কাজগুলো আছে। তো এখানে হলো হাতি আছে, এখানে হরিণ আছে, এই যে ফুলের টপ, এখানে ব্যাং, তো কত সুন্দর সুন্দর ডিজাইন। আর সবচেয়ে মেন বিষয়, আমরা ছোটবেলায় এইগুলো নিয়ে অনেক খেলাধুলা করছি, ছোটদের বান্ডবাসী। এখানে পাতিল আছে, কড়াই আছে, তারপরে এটা সরা আছে, জাজরা আছে। তো এইগুলো নিয়ে ছোটবেলায় অনেক খেলাধুলা করছি। আর সবচেয়ে মেন বিষয় যেটা বাংলাদেশের, এটা হচ্ছিল পদ্মা সেতু। দেখেন, সেম টু সেম পদ্মা সেতু, একটা ছবির সাথে পুরো ম্যাচ খেয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটা বান্ডবাসীর সেট মিলা। আমার অডিয়েন্স একটু দেখাই যে বান্ডবাসীর সেট কিরকম হয়। তো এটা হচ্ছিল হাড়ি পাতিল, মানে ভাতের সরার ডেক। এটা হচ্ছিল বালতি। এটা হচ্ছে হইলো এই যে পাটাপুতা। এটা হচ্ছিল জাজরের এই যে মুড়ি ভাজে সেইটা। এটা হচ্ছে কড়াই আর সরা। এটা প্লেট। আর এটা হচ্ছিল যে পিঠার সাজ। এই যে 1 2 3 4 5। আর এটা হচ্ছিল সরা। এইগুলো নিয়ে ছোটবেলা প্রচন্ড খেলা খেলছি। আর গাইস, এই দেখেন গরু। যতই হোক, গরুর একটা শিং নাই, গরুর শিংটা ভাঙে গেছে, তারপর কত সুন্দর দেখা যায়। দেখবেন পিয়সী, তোর ফেসের সাথে মিলে নাকি গরু? হ্যাঁ, সেম টু সেম। এই দেখেন গাইস, কত সুন্দর একটা ব্যাংক। এটা পটারি ব্যাংক, ডিজাইনটা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর। যতই হোক, ব্যাংকটা ভিতরে একটু ধুলা পড়ছে, কিন্তু ব্যাংকটাও দেখতে খুব সুন্দর। এটা বলে ফুলের টপ, দেখলে বোঝা যায় এই হাদিয়া কিছু একটা রাখে। আর এটা হচ্ছে হলো খরগোশ। এটার ভিতরে যে ফুল গাছ লাগায়, মানে একটা টপ। সবগুলোই সুন্দর। এটা হচ্ছিল কি যে দেওয়ালে টানায় রাখে, ওয়ালপেপার না কি জানি বলে। এইখানে যে কয়টা হাতি দেখতে পাচ্ছেন, আর এইখানে যে হরিণগুলো আছে, এগুলো সব হলো ব্যাংক, বাচ্চাদের টাকা জমানোর জন্য। আগে অনেক টাকা পয়সা জমাইছি, এখন হাতে টাকা পয়সা থাকে না। তো এইটা দেখে আপনাদের কি মনে হইতাছে? তো যেটা মনে হইতাছে, যেটা আমি জিজ্ঞেস করলাম, তো এটা বলে কলমদানি বা ব্রাশদানি, মানে একটা শোপিস সাজায় রাখানোর জন্য। সবগুলোই সুন্দর। এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে যত কিছু আছে সবগুলো হচ্ছে এই যে এই ডাইসের মাধ্যমে তৈরি করা হয়। এটা হচ্ছে একটা প্লাস্টারের ডাইস। এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঘোড়ার ডাইস। ঘোড়া এখানে নাই, নাইলে দেখাতে পারতাম। ওইটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট ঘোড়া। সুন্দর। এখানে প্রত্যেকটা ডাইসের মাধ্যমে তৈরি করা হয়।
প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে। আপনারা এখন মনে করতে পারেন যে এটারে কি দিয়ে তৈরি করা হয়। গাইজ আসলে এইগুলো হচ্ছিল মাটি দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটা আবার আপনাদের মাথায় আসবে যে এইগুলো এইভাবে লাল করা হয় কিভাবে, তো আগুনে পোড়ানো হয়। তো এটা কিভাবে আগুনে পোড়ায় সেটাও আমি আপনাদের দেখাইতেছি, দেখলে পুরোটা বুঝতে পারবেন কতটা পরিশ্রমের কাজ। তো গাইস, এটা আপনার দেখে কি মনে হইতাছে একটু প্লিজ কমেন্টে জানান, তো আমি আপনাদের পুরো একটু দেখাই উপরে উঠা। এটাকে আমরা বাংলায় বলে হচ্ছিল পুন। এটার ভিতরে হচ্ছিল ওই যে কয়টা জিনিসপত্র আছে মাটির সবগুলো হচ্ছিল এখানে সাজানো হয়, সাজানো হওয়ার পর উপর দিয়ে লেপ দিয়া আটকা দেওয়া হয়, আর এটার নিচ দেওয়া হচ্ছিল আগুন দেওয়া হয়। তো এই আগুনের মাধ্যমে ওইগুলা হিট হইয়া পুরো লাল হয়ে যায় পুইরা। এটা হচ্ছিল বাংলায় বলতে গেলে হচ্ছিল মানে খাস বাংলায় বলতে গেলে হচ্ছিল মানে একটা চুলা। তো চুলাটার আমি আপনাদের একটু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে সেই চুলার মাথা, মানে যে পনের মাথা। তো যারা মৃৎশিল্পের কাজ করছে আর যারা মৃৎশিল্পের কাজের আশেপাশে ছিল তারা বুঝতে পারবে যে এটা কি, কত বড় একটা মাথা। তো এইগুলোর এটার ভিতরে হচ্ছিল আগুন দেওয়া হয়। তো এই আগুনের তাপে হচ্ছিল এই যে ভিতরের থেকে, এই দেখেন, এটা কিন্তু পুরো একটা মাটি ছিল, কাদা ছিল। তো এটা হচ্ছে পুরা পুরো লাল হয়ে গেছে। এটার ভিতরে সেই তাপের কারণে আর কিছু কয়লা দেওয়া হয়, তো সেই কয়লার আগুনের কারণে হচ্ছিল এগুলো পুরা লাল হয়ে যায়। এইগুলো সব পুরানো হয়েছে, তো মাটি থেকে এটা পুরো লাল হয়ে গেছে। এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাটি, এই কাঁচা মাটি দিয়ে হচ্ছিল এইগুলো তৈরি করা হয়। আর এইগুলো যে তৈরি করার পরে তারপরে হচ্ছে এটা পোড়ানো হয়, তারপরে হলো একটা মানে ডাইস তৈরি হয় বা একটা পোড়ামাটির শিল্প তৈরি হয়। আমরা সবসময় বইলা থেকে হচ্ছিল পোড়ামাটির শিল্প, তো এটা হচ্ছিল সেই পোড়ামাটির শিল্প। তো কারা এই পোড়ামাটির শিল্পের কাজ করছেন তো প্লিজ একটু কমেন্টে জানাই দিয়েন, তো আমারও খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছিল আমার অতীতের একটা স্মৃতি। তো আমি আপনাদের বলতাছি। তো গাইস, এখন হচ্ছিল মেন কথা। তো ভিডিও শুরু করার সময় আপনাদের বলছিলাম যে এই মৃৎ শিল্পের কাজগুলো আমার পুরনো কথা মনে পড়া দিতেছে। তো এবার বলি কি কারণে আমার পুরনো কথা মনে করাইতেছে। আরো 5 থেকে 7 বছর আগে আমাদের বাসা যখন একটা বড় একটা বাড়ি ছিল, তো তখন এই মৃৎ শিল্পের কাজ করতো আমার বাবা জ্যাঠা সবাই মিলে। বড় একটা উঠান ছিল কাজ করার জন্য, বড় একটা পণ ছিল মানে এগুলো পোড়ানোর জন্য। তো এখন আর সেগুলো নাই। অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির জায়গা জমি খুব কম, সবাই আলাদা হয়ে গেছে, আমার কাকা জ্যাঠা সবাই আলাদা হয়ে যাওয়ার কারণে এখন আর সেই পরিস্থিতি নাই। তো সেই কারণে এই কাজগুলো আমরা বন্ধ করে দিছি, যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এরকম জিনিসপত্র তৈরি করার আমাদের সবকিছু ডাইস ছিল আমাদের কাছে, আমরা তৈরি করতাম। আমরা শুধু সিজনে একবার বিক্রি করতাম বৈশাখী মেলার সময়, মানে বৈশাখী মেলাতে অনেক বড় করে মেলা হইতো আমাদের বোধেশ্বরে। তো এইগুলো বিক্রি করতে নিয়ে যেতাম। 5-7 বছর আগে যেরকম ভাবে আমরা চলাফেরা করতাম, তো সেইভাবে এখন আর চলাফেরা করা হয় না। যখন বৈশাখী মানে মেলা করতে যাইতাম এইগুলো নিয়ে, তো ভোরবেলা যাইতাম, বাসায় ফিরতে ফিরতে রাত 10টা 12টা হয়ে যেত। তো তার মধ্যে বেচা কিনা চলতো, মানে বড় একটা মেলা বোঝেন না যে কত চাপে থাকতো। তো এইগুলো বিক্রি করতে গেলে প্রচন্ড পরিশ্রম লাগে, কথা বলা লাগে। তো যাই হোক, যারা এইগুলো করছে তো তারাই এইগুলো বুঝতে পারবে এর মর্মতা। এইখানে আসার পর এইগুলো দেখার পর আমার মনে হলো পার্সোনালি যে এগুলো আপনাদের একটু দেখাই আর আমার পুরোনো কথাটা একটু বলি। এইগুলোর সাথে আমার ওই পুরোনো কথার অনেক মিল আছে, বা সেম টু সেম। এইগুলা এইখান সহ অনেক অনেক জায়গায় তৈরি হইতাছে। আমরা চাচ্ছি তো কি হইছে, পুরোনো ঐতিহ্যটারে ধরে রাখছে অনেকেই। তো খুব ভালো লাগতেছে আমার কাছে যে এইগুলো আবার এখানে এসে আমি দেখতে পারতাছি, কারণ আমাদের ওইখানে এখন এইগুলো চলে না। তো যাই হোক, এইগুলো আপনাদের একটু দেখাইলাম, মানে আমার মনের কথাটা বললাম আপনাদের। আর শুনছি নাকি এই সেম কাজগুলো এই পাশে অনেক অনেক বাড়িতে করে। তো দেখা যাক বিকালে যদি ঘুরতে যেতে পারি তো আমি আপনাদের অবশ্যই দেখাই দিব। যার বাসায় যে মৃৎশিল্পের কাজ দেখাইলাম না, এটা হচ্ছিল তার ব্যানার, বিপ্রজিৎ মৃৎশিল্প। এই ঠিকানাটা খাতা কলমে লিখে নেন, যখন যার যেরকম দরকার পড়ে ফোন দিয়ে জানাই দিয়েন যে আমার খুচরা পাইকারি জিনিসপত্র দরকার হবে, তাই আপনাদের দেখাই দিলাম। সম্পর্কে আমার মামা লাগে, ফ্রি তো কিছু দিব না আপনাদের, কন্ট্রাক্ট করেন। তো গাইস, বাসায় অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগতেছিল না। তো এখন একটু আমরা 3 জন মিলে হাঁটতে বের হইলাম। তো দেখা যাক এই এলাকায় কি কি আছে দেখানোর মতো। আমি এখনো কিছু জানি না যে এখানে কি আছে। তো হাঁটতে দেখি যে কিছু দেখানো যায় নাকি। আছে যে কলা গাছ, দেবদার গাছ, আর নদী, ও পুকুর, মাটি, রাস্তা। ভাই, গ্রাম অঞ্চলটা আমার কাছে খুব ভালো লাগছে, সবুজ আর সবুজ চারিদিকে। হ্যাঁ, সবুজ গাছপালা আর গাছপালা। আর আমাদের ওদিকে যে যত পারে শুধু গাছগুলো কাইটটা ফালায় দেয়। আর আর এর চেয়ে সবচেয়ে ভালো লাগতেছিল রাস্তাটা। ইটের রাস্তা হইলেও আঁকা বাঁকা কোনো সিস্টেম নাই, ভাঙাচোরার কোনো সিস্টেম নাই। গাইস, রাস্তা দিয়ে হাঁটতাছি তো একটা জিনিস লক্ষ্য হইলো। এই দেখেন, এই যে বন্ধু বসে রয়েছে। তো দেখি বন্ধুর সামনে যাই, একটু দেখি বন্ধুর কি অবস্থা। বন্ধু, বন্ধু, कौन है ये लोग कहाँ से आते हैं ये বন্ধু এখানে চুপচাপ করে বসে আছে, কোনো কথা কইতাছে না। বন্ধু বন্ধু মনে হয় রাগ করছে, মাইয়া মানুষ লগে আছে তো এই কারণে বন্ধু রাগ করছে, কারণ বন্ধু একটা পিওর সিঙ্গেল মানুষ। গাইস, কিছুক্ষণ আগে বলছিলাম না যে এই এলাকায় মৃৎশিল্পের কাজগুলো বেশি হয়। এই দেখেন, এগুলা কি দইয়ের পাতিল না? এগুলো হচ্ছে দইয়ের পাতিল আর এগুলো মালসা। এই এলাকায় মানে সব কি মৃৎশিল্পের কাজ করে। তো এই দেখেন গাইস,
এইখানেও সেই মৃৎশিল্পের কাজ। এটা হচ্ছিল সব দইয়ের পাতিল। সব বাড়িতে পইনা আছে মোটামুটি ভালো রকমের। এইগুলোর হচ্ছে পুরাই যে এরকম লাল করা হবে, কবে করা হবে জানি না, তাও আপনাদের দেখাই দিলাম। এইখানে যে মাটিগুলো দেখতেছেন, তো এই মাটিগুলো হচ্ছিল মানে ফ্রেশ ভাবে তৈরি করে, তারপর হচ্ছিল নানান জিনিসপত্রগুলো তৈরি করে মৃৎশিল্পের। এই 10 মিনিট এই এলাকা ঘুরে টুরে বুঝলাম, মানে আপনাদের দেখানোর মতো কিছুই নেই, শুধু মৃৎশিল্পের জিনিসগুলো বাদে। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের দেখাইলাম, মানে মৃৎশিল্পের কাজ কয়েকটা বাড়ি দেখাইলাম। তো যাই হোক, এখন একটু একটা জঙ্গলে যাই একটু ফটোশুট করি, মানে লোকেশনটা ভালো পাইলাম। তুই আমার বাজারে চিপাতে নিয়ে দিতেছস না? যদি আমার একটু ভূত চাপে রে পিঙ্কু, তোর রাত্রে আমি জ্বালাইমু দেখিস। গাইস, কোন জঙ্গলে আসলাম, মানে হলুদের রাজ্য। এই দেখেন, যেদিকেই তাকাই শুধু হলুদ গাছ আর হলুদ গাছ। এখন যদি একটা হলুদ গাছ উঠাই, যে মালিক যদি দেখে যে আমরা হলুদ গাছ একটা টাইনে উঠাইছি, ধরে মামলা দিয়ে দিব। এই দেখেন, এই যে এই সাইড আর এই সাইড, আবার এই যে এই সাইড, চারিদিকে শুধু হলুদ গাছ আর হলুদ গাছ। এই দেখেন, ওলা হাইন হলুদ চুরি করতে হয়, বাইতে মনে হয় হলুদ নাই। আর একটা হলুদ বাগান দেখাইলাম আপনাদের, সবাই দেখেন চারিদিকে খালি হলুদ আর হলুদ। এই দেখেন, এইগুলো হচ্ছিল কাঁচা হলুদ, যেগুলো মাটির তলে পাওয়া যায়, মানে গাছের নিচে। তো যাই হোক, এটি এখন পকেটে ঢুকে বাসায় নিয়ে যাই, যে কোনো একটা কাজে লাগিয়ে দিব। তো গাইস, এই মধুখালীতে আমাদের একদিন বেড়ানো শেষ। তো আমরা সেরকম ভাবে আবার যেরকম ভাবে আসছিস, তো সেরকম ভাবে আবার রাজবাড়ি চলে যাইতেছি। তো দেখানোর মতো আর কিছুই নাই। তো দেখা হইতেছে রাজবাড়ি যায় অন্য কোনো ভিডিওতে। বাই। তো গাইস, আবারও ভিডিও চালু করে দিলাম। তো গতকালকে আসছিলাম মধুখালী থেকে, তো গতকালকে তো এখানে কিছু করতে পারি নাই। তো এখন বাজে সকাল 11টা। তো আমি আর আমার এক ভাই ঘুরতে বেরোইছি। তো দেখা যাক এই ঘুরতে যায় আপনাদের কি দেখাইতে পারি। গতবারের ভিডিওতে আপনাদের একটা লোকেশন দেখাইছিলাম, মানে লোকোশেড এলাকা। তো ওইখানে হচ্ছিল কি, আমার ওই পুরান চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তো ওই ভিডিও চলে গেছে। তো এখানে যখন ঘুরতে আসি, তো ওইখানে যাইতে হবে, কারণ ওইখানে অনেক ইতিহাস আছে। তো ওইটা আবার আপনাদের দেখাইতে চাই। তো আমি আর আমার ভাই বের হইতাছি। তো যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলতাছি। গাইস, আকাশের অবস্থাটা প্রচন্ড খারাপ, যে কোনো মতে বৃষ্টি আসতে পারে। মানে সকালে একটু আন্টিক বৃষ্টি আসছিল, তো এখন একটু কমছে, মানে রোদের তাপটা লাগতেছে। তো এই ফাঁকে আমরা ঘুরতে বের হয়ে গেলাম, আপনাদের জন্য কি না কি করতে হয়। আর এখন বর্তমানে হচ্ছে রেল লাইন ধরে হইলে আমরা ওই জায়গায় যাইতেছি, ওই লোকেশনে। তো ভাই প্রচন্ড কষ্ট হইতেছে, কারণ এই গরমের মধ্যে যাইতেছি। এই হচ্ছিল সিঙ্গেল রেল লাইন। তো এখন এইটা দিয়ে প্রায় আমাদের 1 কিলোমিটার মতন হাইটে যাইতে ওই লোকেশনে। তো ওই লোকেশনে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি কি দেখাইতেছি, বুঝতে পারবেন। মানে যে একটা ইতিহাস আছে না, আমি শর্টকাটে আপনাদের বলে দিব, তাইলে আপনারা বুঝতে পারবেন। রেল লাইন দিয়ে হাইটে যাইতেছি একমাত্র মানে একটু মজা করার জন্য, দুই ভাই কথা বলতে বলতে হাইটে যাবো। চাইলে গাড়ি দিয়েও যাওয়া যেত, 10-20 টাকা খরচ হইতো, মানে একটু তো বাজার ঘুরেই যাওয়া যেত। তো বাজার আর গেলাম না, এখান থেকে 1 কিলোমিটার মতন হাইটটা ওইখানে গেলেই মানে মজা করতে করতে দুই ভাই চলে যাবো। আর এই যাওয়ায় রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছে। গাইস, রেল লাইন দিয়ে হাঁটাটা যে কত কঠিন, যে হাঁটে সে বোঝে, যার অভ্যাস আছে সে পারে। তা আমার তো রেল লাইন দিয়ে হাঁটার অভ্যাস নেই, কিন্তু মজা লাগে, হাঁটতে মজা লাগে। প্রায় এখানে অর্ধেক পথের মতো হাইটে ফেলছি, প্রচন্ড হয়রান লাগতেছে, গরম লাগতেছে প্রচন্ড। একটু রেস্ট লওয়ার জন্য এক জায়গায় বসলাম, 5 মিনিট রেস্ট লয়ে তারপরে এখান থেকে আবার হাঁটা দেবো, কারণ একবারে হাঁটতে গেলে পা ব্যথা হইব বা শরীর ব্যথা করবো, তার চেয়ে ভালো একটু রেস্ট নিয়ে নিই। তো এইখানে একটা ছোট্ট একটা কালভার্ট আছে, তো এইখানে আবার সুন্দর একটা বসার জায়গাও আছে। তো এইখানে একটু বসলাম। আর একটা জিনিস দেখেন গাইস, কত সুন্দর একটি লোকেশন, কত মানে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগে। আর আমার পিছনে একটা সুন্দর জায়গা আছে, ক্ষেতের জমি, মানে কত বড় একটা জায়গা, কিন্তু সুন্দর একটি জায়গা। তো যাই হোক, একটু গরম লাগলো, এখানে একটু সুন্দর সুন্দর বাতাস আছে, মানে সুন্দর বাতাস কি, বাতাস তো সবই সুন্দর। যাই হোক, এখানে একটু হালকা পাতলা বাতাস আছে, এই বাতাসও ঘুম চলে আসতেছে। তো আর বেশি দেরি করবো না, এখন আবার একটু নতুন করে হাঁটা দেবো। গাইস, একমাত্র আপনাদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে সেই জায়গায় চলে আসলাম, মানে লোকোশেড এরিয়াতে। তো এইখানে আসলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, মানে আসেন বা না আসেন আমি আপনাদের দেখাই দিই। আপনারা যদি রাজবাড়ী রেল স্টেশন থেকে আসতে চান, তাহলে ভিতরে সিঙ্গেল রাস্তা ধরে আসতে হবে। তো এখানে আসার পরে একটা বড় জিনিস লক্ষ্য করবেন কি, একটা লেক। তো এই লেকটা প্রচন্ড সুন্দর গাইস, দেখতে প্রচন্ড সুন্দর দেখা যায়। তো আমরা এলো এখন হচ্ছিল সামনের দিকে আগাবো। তো আমরা হচ্ছিল লোকোশেডের পিছে আসলাম, পিছে এসে একটা জিনিস আপনাদের দেখানোর জন্য। তো আমি আপনাদের এই জিনিসটা দেখাই। তো এইখানে যে লেকটা দেখতেছেন, আমি ওই রাস্তা থাকতে আপনাদের লেকটা দেখাইছিলাম। তো এই যে এই জিনিসটা দেখতেছেন, এই মাঝে যে কুয়াটা, তো এই কুয়াটা কিসে জানেন? 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তো এখানে যে এই সেনাবাহিনীগুলো মারা গেছিল পাকিস্তানির, মানে যাদের হত্যা করা হয়েছিল যুদ্ধের মধ্যে, তো সেই সেনাবাহিনীগুলোর এটা বেটে ফালায়া দামাচাপা দেওয়া হয়েছে। মানে যে এটা বেটে ফালায়া উপর দিয়ে আস্তর করে ঢালাই দেওয়া হয়েছে। আমি যখন মা বাড়িতে বেড়াইতেছিলাম, তো তখন হঠাৎ করে জানতে চাইছিলাম যে এই রাজবাড়িতে এমন কি কি আছে যাতে দেখাইতে পারি আপনাদের। তো মামা আমার ছোট্টর উপরে বলছিল যে আমাদের এখানে একটা লোকোশেড এরিয়া আছে, মানে এই এরিয়াতে এমন এমন কিছু ঘটনা ঘটছে। তো বলো যে ওইখানে একটা কি ছোট একটা কুয়া আছে, তো কুয়ার মধ্যে ওই লাশগুলারে ফালায়া আটকায় দেওয়া হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর লাশগুলারে, অস্ত্র সহকারে। তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যাই হোক, আমি মামার থেকে যতটুকু শুনছি ততটুকু আপনাদের দেখাইলাম।
আমরা লোকশটে এখানে দাঁড়ালো ভিডিও করতেছি, তো হঠাৎ করে দেখি যে পাথর ফালাই না মালগাড়িটা হচ্ছে এখানে দেখা যাইতেছে, মানে এই রেল লাইনের এই সাইড দিয়ে হচ্ছে পাথর ফালাইতেছে। এত বড় একটা গাড়ি আমাদের সামনে দিয়ে যায় গাইস, দেখলে খুবই ভালো লাগে। এটা প্রথম উঠছি তো তাই কেমন জানি লাগতেছে গাড়ি, এইটাই না উঠতে পারছি, লোকাল গাড়িতে তো উঠতে পারছি। গাইস আমি এখন বর্তমানে যেখানে আছি রাজবাড়ির লোকোশেটের পাশে প্রচন্ড বড় রকমের রেল স্টেশন ওয়ার্কশপ। তো এইখানটা হচ্ছে অনেক আগে থেকে চলে আইতেছে, প্রায় 15-20 বছর ধরে বন্ধ ছিল, হঠাৎ করে আবার নতুন করে চালু করবো সরকার থেকে। তো যাই হোক, শুভ আমারে বললো এটা একটু দেখাইতে, তাই আমি আপনাদের দেখাইলাম। তো আপনাদের একটু সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখাই দিই যে এই ওয়ার্কশপটা কেমন। গাইস এখানে লেখা আছে সম্মেলন 91, আর এখানে চৌঠা, আর কি জানি লেখা আছে তো বুঝতেছি না। এখানে লেখা আছে যে ম্যাশিং শপ। তো দেখা যাক এর ভিতরে কি আছে, এখনো মনে হয় চালু হয় নাই। এই দেখেন একটা ম্যাশিং, ছোট্টখাটো একটা রেলের মানে রেল দেখা যাইতেছে, চায়ের কোনো খালি। এই যে এখানে কিছু চাকা আছে আর ছোটখাটো কিছু জিনিসপত্র আছে, আর যাবতীয় সব ময়লা আবর্জনায় ভরা। এইখানে লেখা আছে দাবি আদায়ের সংগঠন রেল শ্রমিক উন্নয়ন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন তোর ওয়ার্কশপ, মানে কত বড় একটি জায়গা জুড়ে ওয়ার্কশপটা। আর হচ্ছে যে রেল লাইনের পাতগুলো ফালায় রাখছে, এইখান দিয়ে ভিতরে রেলগুলো আসে, আর নিজেদের যদি কোনো পার্টস লাগানো লাগে বা ঠিক করা লাগে তো তারা ঠিক করে। যারা জানেন তো তারা জানেনি। আর আরেকটা জিনিস দেখেন, কত পুরোনো আমলের এই বিল্ডিং, বট গাছের শিকড়গুলো জন্মাইছে এই দিক দিয়া। তো এটা তো 1-2 দিনে জন্মা নেয়, বহুত বছর ধরে জন্মাইছে। পুরোনো জিনিস হইলেই এইগুলা হয়ে যায়, আমি অনেক জায়গায় দেখছি। কিছু আছে ওই দেখো গাইস, এর ভিতরে দিয়ে গরু পালে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ওয়ার্কশপ, মানে এটা ভিতরে হয়তো কোনো জিনিসপাতি বা কোনো কিছু ঠিকঠাক করে। পুরো খালি দেখেন। আর এটা হচ্ছে কি রেল সংগঠন আছে না, রেল কমিটি, তো এটা হচ্ছে তাদের রুম, কমিটি রুম। তো এটা এখন অফিস চালু করা হয়েছে নতুন করে, আস্তে আস্তে যা করার তারা করবে অবশ্যই। পুরোনো জিনিস দেখতে ভালোই লাগে গাইস, মানে মনের থেকে কেন জানি ভালো লাগে পুরোনো জিনিসগুলো দেখলে। নতুন জিনিস যাই হোক একটা দেখলে চোখে লাগে, পুরোনো জিনিস আরো বেশি চোখে লাগে। এটা বলে বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে বড় একটা ওয়ার্কশপ তৈরি হবে, মানে এরকম চিন্তা ভাবনা বলে আছে। তো দেখা যাক, যদি ভবিষ্যতে আসতে পারি, যদি এটা যদি এত বড় হয় তাহলে অবশ্যই আবার এটা দেখাবো। তাছাড়া এখন এটা এইভাবে আপনারা দেখেন ভাঙ্গাচুরা। গাইস আমি এখন বর্তমানে আছি হচ্ছে লোকোশেট এরিয়া। তো রাজবাড়ির একটা নাম করা একটা জায়গা, এটা হচ্ছে নাম করা হয়েছে একমাত্র এই কারণেই, 1971 সালে যারা যুদ্ধ করছে, যারা শহীদ হয়েছে, তাদের স্মরণীয় করে রাখার জন্য এই লোকোশেটটা তৈরি করা হয়েছে, মানে একটা স্মৃতিসৌধের মতো। তো আমি আপনাদের দেখাই, এটা সেই লোকোশেট, মানে তাদের স্মরণীয় করে রাখার জন্য এটা তৈরি করা হয়েছে এই এরিয়াতে। এই দেখেন গাইস, এখানে লেখা আছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের লোকোশেট এলাকা, বীর বাঙালির যারা শহীদ হন। তো এখানে নাম আছে হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান, আফসার উদ্দিন আর শেখ জালাল উদ্দিন। মানে এইগুলো দেখা যাইতেছে একমাত্র গাছের কারণে আর দেখা যাইতেছে না। গাইস প্রচন্ড গরম লাগতেছে, তো ভিডিও শেষ মুহূর্তে চলে আইছি। যাওয়ার আগে এতটুকু বলে দেই, আমাদের বাংলাদেশকে যারা স্বাধীনতা দিয়েছে তাদের একমাত্র আমরা স্যালুট জানাই। তাদেরকে আমরা মনে রাখার জন্য আমরা নানান জায়গায় যা যা তৈরি করতে পারি তা অবশ্যই তৈরি করব। যেমন এই রাজবাড়ী এলাকায়, মানে রাজবাড়ী শহরে এমন একটা লোকোশেট আছে, আর এই লোকোশেটের কারণে এই জায়গার নাম হয়েছে লোকোশেট এরিয়া। তাদের ধন্যবাদ জানাই যারা এটা তৈরি করছে, তাদের মনে রাখার জন্য মনের থেকে ধন্যবাদ জানাই। গাইস প্রচন্ড গরম লাগতেছে, যখন আসছিলাম তো তখন হচ্ছিল প্রচন্ড একটু ঠান্ডা ছিল, কারণ সূর্যের আলোটা ছিল না। এখন সূর্য পুরো মাথার উপরে মেঘলা আকাশ, তারপরও অনেক গরম লাগতেছে। তো সেই কারণে এখানে অনেক সময় দিলাম, আপনাদের অনেক কিছু দেখাইলাম। শেষে একটা কথাই বলতে চাই, এইরকম কিছু কিছু জিনিস আছে যা আমাদের এখনো রক্ষা করার দরকার, মানে শেষ হওয়া থেকে বাঁচাতে হবে শেষ পর্যন্ত। যেমন আমি কয়েকটা জায়গা দেখছি যারা মানে পুরোনো জিনিস, অনেক আগের জিনিস, তো সেগুলো ভাঙিয়া ভাঙিয়া বিল্ডিং করে বা একটা জায়গায় খালি করে রাখে। তো এইগুলো করা ঠিক না, মানে আমার নজরে যতটুকু আছে ততটুকু আমি জানাইলাম। তো যত পুরোনো জিনিস থাকবে তো ততগুলো হচ্ছিল আমাদের ঠিকঠাক করে রাখতে হবে, যাতে আমরা ওইগুলো দেখে কিছু শিখতে পারি, আমরা কারো বলতে পারি যে আমাদের বাংলাদেশে এইগুলো আছে, আমাদের এরিয়াতে এইগুলো আছে, নাম করা যে জিনিসগুলো। তো অবশেষে এইখানে একটা জিনিস আছে, তা আমি আপনাদের দেখাইলাম। তো প্রচন্ড গরম লাগতেছে, এখন বাসায় চলে যাব, দেখা যাক পরে আর কিছু আপনাদের দেখাইতে পারি কিনা। সো গাইস এখন বাজে বিকেল 5টা, তো আমরা একটু ভাই বোনেরা মিলে একটু হাঁটতে বের হইলাম, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আরো আগে ওই সাইডে হাঁটতে গেছিলাম, আর সবচেয়ে মেন বিষয় কি জামা কাপড় ভিজা, তো সেই কারণে শুধু লুঙ্গি পরে বের হয়ে গেছি। এই দেখো ও দৌড়ানি শেষ হয় না, এই যে দুর্গায় খালি আসে। সেই সকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, ওই যে দুপুরবেলা দেখলেন, আর এখন বের হইলাম কারণ বাসায় ভালো লাগতেছিল না, তাই মনে করলাম একটু চা খাইতে বেরোই। তো সামনে নাকি একটা ভালো দোকান আছে নাম করা, তো দেখা যাক ওই দোকানে যা চা খাইতে পারি কিনা। আমরা যে রেল পথ দিয়ে হাঁটতেছি, তো সামনে নাকি ট্রেন আসতেছে, যতটুকু পারি ততটুকু হাইটা যাই সামনের দিকে। ওই দেয় হর্ন দেয়, বাহ বাহ। এই যে গাইস দেখেন ট্রেন চলে আইছে,
বাহ, ভাই কিন্তু শোনা যায় না। এটা কি ঢাকার ট্রেন? বাঙালি মানুষ সবচেয়ে খারাপ। ট্রেন আইছে, আমরা রেলপথ ছেড়ে দিচ্ছি, আবার ট্রেন গেছে, আবার সেই রেলপথে এসে দাঁড়াইছি। कोई बात नहीं। আর সবচেয়ে বড় কথা গিয়েছে একটা ছোট একটা এক্সপেরিমেন্ট করলাম, আসলে এটা করা উচিত ছিল না। একটা ছোট একটা পাথর রেল লাইনের পাথর উপরে দিয়েছিলাম, এই যে ট্রেনের চাক্কার সাথে লাগিয়ে মানে এই লোহাটা ডাইবে গেছে, ওটা দাগ পড়ে গেছে, কিন্তু পাথরটা ভাঙে নাই। এই এক্সপেরিমেন্টটা করা ঠিক না গাইস, দুর্ঘটনা হইলে আসলে অনেক মানুষের জীবন টানাটানি পড়ে যাইব। তো গাইস হাঁটতে হাঁটতে আসছিলাম হলো একটা চায়না ইটের ভাটায়। তো এই ইটের ভাটাটা তৈরি করছিল হলো চায়নারা, এখন বর্তমানে বাঙালিরা আছে। তো গেছিলাম একটু পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে, তো আমরা গেছিলাম ঢোকার জন্য, আমাদের বের করে দিছে। এখন আবার ইটের ভাটাতে আমরা ফেরত যাইতাছি, কারণ আমাদের ঢুকতে দেয় নাই। চাইছিলাম একটু কথাবার্তা করে ঢোকার, ওনারা বলতেছে ওনাদের নাকি জবাবদিহি দিতে হবে। তো যাই হোক, এখন আমরা আবার একটু চা খাইতে যাই গা। এই দেখেন আমরা এখানে ছবি তুলতেছি আর শুভ আমাদের ডিস্টার্ব করে। দেখেন শুভ আবার ওই যে দেখছেন ব্যাঙের মতো পিছে হাত দেয় আর সামনে হাত দেয়, মানে ওর হাত দেওয়ানোর অভ্যাস আছে। হ্যাঁ আসস কেন, আমি কোন হাস্যকর কথা বলছি? আমি বলছি শুভ তোমার হাত দেওয়ানোর অভ্যাস আছে, বুঝতে এইভাবে অভ্যাস আছে না, হাত দেওয়ার অভ্যাস আছে না, নাই? তো গাইস অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা এক জায়গায় আসলাম, মানে জায়গার নাম হচ্ছিল গিমটি। তো এখানে চা নাকি খুব ফেমাস, দুধ চা রং চা আছে। তো দেখা যাক, এখন দুধ চা অর্ডার দিই। দোকানটা খোলা পাইছি। কাকু দুধ চা কত করে? কি 4টা নাকি একটা 20 টাকা? তো দেন 4টা দুধ চা দেন ভাই। চা খাইতে এলাম, শান্তি নাই, আবার সেই ট্রেন আসতেছে। ওই ওট 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 গাইস, আবার ট্রেন আসতেছে। এখন আবার একটু সাইড হয়ে যাই, ট্রেন চলে আইছে। বাইরে সামনে দিয়ে গেল না, ঝড় গেল সামনে দিয়ে, এটাই বলতেছি না ট্রেন না, এটা ঝড়। এই হচ্ছিল চা, এই দোকান থেকে হলো চা গুলো নিলাম। 1.5 কিলোমিটারের মতন রাস্তা ঘুরে এই চাটা খাইতে আসলাম। তো দেখা যাক চাটা খাইয়া কেমন লাগে। সকালটা বেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো এখন হলো আকাশটা একটু ক্লিয়ার হয়ে গেছে। এই রেল লাইনে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। আসলে কাকুর চাটা একটু খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না, স্বাদ হয়েছে, সুন্দর কেমন হয় মানে স্বাদ হয়েছে। দুধ চা তো দুধ দিবই, সরও ব্যবহার করা হয়েছে। চা খাওয়ালো শেষ। সোনার বাংলাদেশ নাও শুভ দিয়ে আসো। কিছুই নাই, দিয়া দিয়া দাও গাইস। আমার ছোট ভাই শুভ দেখবেন খাদকের মতন খাইতেছে, আপনারা দেখাই। এত খাইস না ফাইটে যাবি, বুঝাস? এত ফাইটে যাবি, এটি কেমন তোর রে? দে ওই দে খাওয়াইতে চাইলে আমার, তুই আবার আমার থেকে কমা নিলি। ফাইটে যাবি কোন সময় জানি, বুঝছস? এই পেটটা লয়ে ফাইটে যাবি। আস্তে আস্তে সন্ধ্যা হইতে চললো, ঠিক আছে। তো এখন আর ভিডিও করা সম্ভব না, এখানে একটু ঘুরতে আইছিলাম, চা খাইতে আইছিলাম। তো এখন সোজা বাসায় চলে যাবো। তো দেখা যাক পরে আর কি ভিডিও দেখানো যায় আপনাদের, আপনারা অপেক্ষা করেন, আপনাদের সাথে আবার পরে দেখা হইতেছে। তো গাইস রাজবাড়িতে আজকে আমার 7ম দিন। তো দেখতে দেখতে 7 দিন শেষ হয়ে গেল। তো আগামীকালকে হচ্ছিল আমি বাসায় চলে যাব। তো তার আগে আজকে একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো ওয়েদার খারাপ হওয়ার কারণে আজকে আর কোথাও ঘুরতে যেতে পারতাছি না। মনে হলো যে আজকে কিছু একটা করার, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে তো চিন্তা করতেছি এখানে ডাব গাছ আছে বাসায়, একটু ডাব খাওয়ার। তো একজনের সাথে যোগাযোগ করলাম ডাব পাড়ার জন্য, তো ও আসতেছে। প্রত্যেকবার রাজবাড়িতে আসলে আমি ডাব খাই, কিন্তু এইবার একটু দেরি হয়ে গেলো ডাব খাইতে খাইতে, কারণ লোক পাই নাই, লোকের খুব সংকট। কি আপনারা তো জানেন যে বজসর থাকতে আমি কত ডাব খাইছি, অনেক ভিডিওতে বলছি। আর এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে কীর্তনের ভিতরে আমরা ডাব চুরি করছি অনেকগুলা। তো প্রত্যেক বছর এখানে আসলে তো ডাব খাওয়া পরে। তো যাই হোক এইবারও মিস তো দেওয়া যায় না, তো অনেক কষ্ট করে একজন লোক জোগাড় করলাম। ডাব হইলো আমার ফেভারিট জিনিস, তো ফেভারিট জিনিস কখনো ছাড়া যায় না। মানে ডাবের জল না থাকলেও চলে, কিন্তু ডাবের যেই সাদা অংশটুক ওইটা হচ্ছিল আমার সবচেয়ে ভালো লাগে, তাই বিশেষ করে ওইটার জন্য আমার ডাব পার হইতেছে। আরো আছে।
তো দিনের বেলা ওয়েদারটা অনেক ভালো ছিল, মানে সকাল টাইম টুক, কিন্তু এখন দুপুরের টাইমে প্রচন্ড ওয়েদারটা খারাপ হয়ে গেছে। তারপর রিক্স লয় পিসিটা উঠছিল গাছে। তো আমাদের এখানে ডাব পাড়া শেষ। এখানে আছে 4টা 2টা 6টা একটা 7টা। মনে করছিলাম আরো একটা গাছেতে ডাব পাড়াবো, কিন্তু বৃষ্টি চলে আসতে লেগেছিল, সেই কারণে ডাব পাড়ানো হইলো না। এখন হচ্ছিল ডাব কাটার সময়। ভাই ডাব কাটার অভিজ্ঞতা আছে, এক রাত্রে 200 ডাবও চলছি। না বেশি চাপা মাইরা লাইলাম না, 20-25টা তো চলছি আমি নিজে একলাই। ওয়েদার খারাপের পাশাপাশি আবার সেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তো খুব তাড়াতাড়ি হাত চালাইতে ডাব কাটা শুরু করে দিছি। এখানে আমার 4টা ডাব কাটা হয়ে গেছে, 1 2 3টা, আর ওই জয় একটা খাওয়া শেষ করলো। ডাবটা আমি নিজেই ছুলছি, এখন আমার খাওয়ার জন্য আমি ডাবটা কাটতে নিই। বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো আমি ঘরে ভিতরে চলে আসলাম ডাবগুলোরে নিয়ে। তো এবার একটু জলটা খাই দেখি যে জলটা কেমন। এমনি হালকা পাতলা মিষ্টি আছে, কিন্তু তাও একটু নোনতা লাগে। তার মানে তুই কইতে বল মুতের ভিতরে পুষ্টি আছে। একজন আমার প্রশ্ন করছে যে নোনতা জল নাকি পুষ্টি আছে, কিন্তু উত্তরটা তো আমি কঠিন লেভেলে দিয়ে দিলাম। যাক এমনি ভালোই ছিল। এখন একটু ডাবটা কাটতে দেখি যে ভিতরের সাদা অংশ গুলো আছে নাকি। চলো, এই হলো ডাবের সাদা অংশ। এখন খায়া দেখি এটা কেমন। না এমনি তো মিষ্টি আছে ভাই। শোন, অতিথি হইলো নারায়ণ। হ্যাঁ, তুই কেমনে পারলি? তুই 2টা কোন আইসক্রিম আনতে কেমনে পারলি? তুই ক কেমনে পারলি? তুই হয়তো নিজের মুখে কইছে যে এই কোন নাকি তোর একটা ওর একটা, তা আমার ডাকো। কেমনে পারলি তুই আমার লাগে বেইমানি ডাকো? তা আমি অতিথি, তা আমার খাওয়াইবি না? অতিথি ঠান্ডা লাগলে লাগবো, তো সেটা দেখে তো তোর লাভ নাই। ওই কইছে যে এই কোন নাকি তোর, তা তুই কেমনে পারলি আমার না দিয়া তুই নিজেটা নিজে খাই? তোর লেগে আমি ফুচকা আনলাম 300 টাকা, ফুচকা ডিম পরে চকলেট 300 টাকা। গাইস এটা মানানসই না। আমি অতিথি, আমার ভালো মন্দ খাওয়াইবো, ওরা একটু কম খাইবো তা না, ওরা মানে ভালো মন্দ খায়। 50 টাকা দামের কোন খাইবো? Yeah, boy. তো যাই হোক, অনেক সাদা সাদি করতেছে, তো একটু কোন আইসক্রিমটা খাই। শোন, প্রথম প্রথম না করতে হইব, বুঝছস? না খামু না, লাগবো না, হ্যান ত্যান। একটু 2-1 বার জোর করবি, আমি সাইডে সাইডে নিয়ে নেবো। না জোর করছে তাই খাই, না খাইলে তো অপমান। তো গাইস, এই লিচু গাছের নিচে দাঁড়া দাঁড়া আমি আসলে আপনাদের সাথে কথা বলতেছিলাম, মানে ভিডিও বানাইতেছিলাম। এইখানে হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য হইলো কি, এই ছোট একটা গাছের ভিতরে একটা পাখির বাসা আছে। এই যে এই ডালে চারিদিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন না যে এখানে পাখির বাসাটা আছে কোন জায়গায়। তো আমার চোখটা হলো এই হঠাৎ করে এইখানে পড়ছে। এই দেখেন, এই যে সেই পাখির বাসা। তো এটা হচ্ছিল দোয়েল পাখির বাসা। সকালে দুপুরে যখন এই উঠানে বিটা হাঁটতে বেরোই, এখানে দেখা যায় কি ছোট ছোট ডাল আছে না, এই ডালগুলো নিয়ে না এই যে মানে এই পাতার ঝোপের ভিতরে হঠাৎ করে ঢুকে যায়। তো কয়েকদিন আমি দেখছি এখানে যখন থাকছি, এখানে যে কয়েকদিন ছিলাম, তো এর মধ্যে কয়েকদিনই দেখছি। তো দেখার পরে হঠাৎ করে এখানে আমি একটু চায়া চায়া দেখছি যে কোথায় কোথায় আছে। তো হঠাৎ করে চোখ পড়ছে ওইখানে। একটা কথা হইলো কি, পাখির বাসা যত উপরে হোক বা যত নিচে হোক, সাধারণ ধরেন এই গাছে পরে যে এখন বর্তমানে লিচু আছে, যতই নিচে হোক কিন্তু কোনো পাখির বাসাকে ক্ষতি করা যাবে না। যে কোনো প্রাণী হোক, ছোট বড় যত প্রাণী হোক, ক্ষতি করা যাবে না। এত নিচে একটা পাখির বাসা তো সহজে দেখা যায় না। এইখানে পাখির বাসা হইছে, তার মানে এই না যে আমার এই গাছে উঠা বা এখানে চেয়ার দেয় উকি মেরে দেখতে হইব যে এটা কি পাখির বাসা বা ডিম পারছে কিনা। তো এটা দেখানোর কোনো দরকার নেই গাইস, এখানে ওরা ভালোভাবে থাক। যদি এখানে বাসা বানানোর পরে যদি কোনো মানে বাচ্চা টাচ্চা পারে, এটা ওরাই বুঝে নিব। তো আমাদের দায়িত্ব কি কোনো এখানে ক্ষতি না করা বা অন্যরে ক্ষতি করতে না দেওয়া। তো গাইস, এতদিন আপনাদের কি দেখাইতে পারছি কি দেখাইতে পারি নাই, তো সেটা এখন আমি জানি না। আশা করি আপনাদের ভালো লাগছে। তো গাইস, আজকে হচ্ছে আমার এখানে শেষ দিন। আকাশের অবস্থা প্রচন্ড খারাপ। এই হচ্ছে আজকে আকাশের অবস্থা, পুরা মেঘলা আকাশ। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আজকে শেষ দিন বলে একটু কষ্ট করে একটু ঘুরতে বের হয়ে যাই। আজকে কয়দিন ধরে চিন্তা ভাবনা করে দেখছি যে আপনাদের নতুন একটা জায়গা দেখাই। তো এক জায়গায় যাইতেছি, ওটা হচ্ছিল পার্ক, একটা নাম করা জায়গা। তো যেখানে যাইতাছি ওই জায়গার নাম হচ্ছিল ইউকে পার্ক। আগে আমার যে চ্যানেলটা ছিল, তো ওই চ্যানেলের ভিতরে ভিডিও ছিল, কিন্তু এখন নাই। তো এই নতুন চ্যানেলে ভাবলাম আপনাদের দেখাই দিই। আমরা যাবো হচ্ছিল 3 জন, দেখাই দিই কারা কারা যাবো। ওই যে 2 জনে দাঁড়া দাঁড়া পুরো মেকআপ করতেছে, আর আমি তো পুরো রেডি হয়ে আছি। যাই হোক, এখন ওরা সবাই রেডি হওয়া শেষ। আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, তো বৃষ্টি হয়ে গেলে সবকিছু মাটি হয়ে যাইব। যত তাড়াতাড়ি যাই আবার যত তাড়াতাড়ি আসতে হইব। তো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হইব মোট কথা। তো যাই হোক, বেশি দেরি করবো না, এখনই বের হয়ে যাই।
গাইস আমরা এখন ইউকে পার্কের ভিতরে আছি, মানে টিকিট কেটে ভিতরে ঢুকছি। তো এক সাইডে এসে বসলাম, দেখা যাচ্ছে মানুষজনের ভিড় ঠিকই আছে, কারণ একটা পার্কে একটা মানুষজন হবে স্বাভাবিক। আর এখানে নদী আছে, তো তো নদীর পাড়ের জন্য আরো বেশি ভিড় হয়। পার্কের ভিতরে কি মানুষজন, পার্কের বাইরে মানে নদীর পাড় দিয়ে হচ্ছিল মানুষ চলাচল করতেছে বেশি, এটা সবচেয়ে ভালো লাগতেছে। আর আমরা এখানে 3-4 জন আছি, দেখেন এই আমরা 2 জন, আর ওই যে ওই সাইডে 2টা কাপেল বয়ে রয়েছে। এটা হচ্ছে সেই নদী। তো এই নদীর পাড় দিয়ে হলো মানুষজন চলাচল করতেছে বেশি। আর এখন বর্তমানে হচ্ছে বন্যার দিন, তো নদীতে জল প্রচন্ড বেশি আর স্রোতও আছে। দেখা যাক এখন নদীর পাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করব, তার আগে ভিতরে দিয়ে একটু ঘুরে নেই। আর বৃষ্টি পড়াও শুরু হয়েছে, তো দেখা যাক এই বৃষ্টির মধ্যে একটু ঘোরাঘুরি করতে হবে, কারণ এখানে আইছি। তো আপনারা এখন একটু সিনেমেটিক ভিডিও দেখেন। নে, তোরা তো খাওয়াবি না, আমার টাকাই খা। আইসি আইসি তো কই যায় ঘুরতে, তোরা দিয়ে আমার আমার টাকা দিয়ে খাইতেছস। ইস, কিছু কবার আছে? গাইস একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, আর আমাদের এখানে দেখেন ওরা 2টা কোন খাইতেছে আর এখানে ময়লা করতেছে। এত লজ্জা শরম হয় না? এত সুন্দর একটা পার্ক তোরা এখানে ময়লা করস। পরিষ্কার করবা? হ্যাঁ, এটা ঠিক আছে, আমি পরিষ্কার করব। সব সময় হচ্ছিল ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তো এখন এইগুলো নিয়ে আবার আমার ডাস্টবিনে ফেলাইতে হবে এখন। তো গাইস এটা হচ্ছিল সেই পার্ক, একটু আগে আমরা এখানে ছিলাম। আর এখন বর্তমানে এই যে ব্রিজ ধরে ধরে এই টার্মিনালে এখানে এসে দাঁড়াইলাম একটু ছবি টবি তোলার জন্য। তো শখ ছিল এটা ভিতরে যাওয়ানোর, কিন্তু না, জলের রিস্ক নিলাম না, কারণ জলে অনেক প্রচণ্ড স্রোত। আর এমনিতে নদীর অবস্থা এখন বর্তমানে নর্মালি আছে। আর আপনারা যদি এখানে আসেন ট্রলার নিয়েও ঘুরতে পারবেন, এইখানে ট্রলারের ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলার ওয়েদারটা দেখেন, এই যে সূর্যটা এখানে আস্তে আস্তে অস্ত যাইতেছে আর আস্তে আস্তে অন্ধকার হইতেছে। তো গাইস কিছু সময়ের জন্য ঘুরতে বের হয়েছিলাম, তো যাই হোক 2 ঘন্টার মধ্যে আমাদের ঘোরাফেরা শেষ। এখন যাইতেছি বাসায়, কিন্তু বাসায় যাই আপনাদের সাথে কথা বলতে আসছি। তো গাইস আমরা বাসায় চলে আসছি, কারণ কি গাইস সন্ধ্যা হইতে চলছিল, আবার আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, তো আর রিস্ক নিলাম না। এই 2 ঘন্টার মতন ঘোরাফেরা করে চলে আসলাম। আশা করি এই 2-4-5 মিনিটের ভিডিওতে আপনাদের মজা দিতে পারছি। এই পার্কের ভিডিওতে ভাই তেমন কিছু নেই এই পার্কে, আর আমাদের বোঝার মতন ওইটা না। ইন্টার পরীক্ষা দেওয়ার আগে তো আমরা একটা পার্কে গেছিলাম, হয়তো আপনাদের সবার মনে আছে, মডার্ন ফ্যান্টাসি কিংডম। তো ওইটার মতন না এই পার্কটা, এটা খুব ছোট আমাদের ওইটার থেকে। মানে কিছু সময়ের জন্য এইখানে গেলে আপনারা একটু শান্তিতে একটু বসতে পারবেন, বসে কথাবার্তা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, এতটুকু এই জায়গা পার্কটা। তো গাইস ব্লগ ভিডিওটা শেষ মুহূর্তে চলে আইছি। তো আমি এখন বর্তমানে আছি ভোজেশ্বর, মানে আমার নিজের বাড়িতে। তো এই 7 দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। এই 7 দিনে আমি যা যা করছি, তো অনেক কিছুই আপনাদের দেখাইছি। তো এই জিনিসের মধ্যেই আমি অনেক মজা করছি, ওইখানে সময় কাটাইছি, আড্ডা দিছি, গল্প বলছি ভাই বোনেরা মিল্লা। আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আনতেছি আপনাদের জন্য, আপনারা একটু অপেক্ষা করেন। আর এই কয়দিন আপনারা কয়েকদিন মিনি ব্লগ দেখতে থাকেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত। বাই।